আজকে আমি একটা অন্যরকম রান্না করতে যাচ্ছি মুরগির মাংস দিয়েই। তো দেখুন মুরগির মাংস কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সব মানে এই যে চিকেন সিসলির মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর এইটাই আজকে আমি এই যে আলু দিয়ে রান্না করব। তো এরকম লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি আর চিকেনও কেটে নিয়েছি। তো এবার আমি চিকেনে জলটা ঝরিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে নেব, শুধু নুন আর হলুদ দিয়ে। এটা মাছের মতো করে ভেজে নেব প্রথমে। তো দেখুন জল ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি এটা মেখে নেব। এটা কিন্তু প্রথমে বলে দিয়েছি, এটা আগে মাছ যেভাবে ভাজি সেভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি মাখানো শেষ নুন হলুদ, এখন আমি কড়াইয়ে তেল গরম দেবো। এদিকে হাতটা একটু ধুয়ে নিচ্ছি, হাতে নুন হলুদ লেগে গিয়েছিল। আর এটা আমি এভাবে রেখে দেবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এবার আমাকে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার দেখুন অল্প অল্প করে মাছ কীভাবে ভাজি সেরকম অল্প অল্প করে এরকম দিয়ে ভেজে নেব। তো সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এবারে মাছের মতো করে এক পিস করে এভাবে উল্টিয়ে ভেজে নেব। এবং ভাজাটা কিন্তু মোটামুটি একটু কড়া ভাজা হতে হবে। আমরা যেভাবে মাছ ভাজি সেরকমভাবেই কিন্তু হতে হবে, পুরো মাছ ভাজির মতো। আমি কিন্তু এখানে আর ঢাকবো না, যে তেলে ভাজতেছি আর বেশি তেলও দিইনি, অল্প তেলে ভাজতেছি। এরকম করে মাছ ভাজির মতো তুলে ভেজে নিতে হবে। আমি একবার নেড়ে দিয়ে মাছ ভাজির মতো এটা মাংসটা ভাজা হতে থাকবে, সেই ফাঁকে আমি কেটে নেব পেঁয়াজ আর রসুন। আমার এখানে একটু পেঁয়াজ রসুন বাটা লাগবে, তাই একটু পেঁয়াজ রসুন কেটে নেব। তো এখানে রয়েছে পেঁয়াজ রসুন। তো এদিকে দেখুন আমি উল্টিয়ে দিলাম মাংসগুলো, মোটামুটি করে সব কয়না উল্টিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ রসুন এটা কেটে নেব। তো নিয়ে নিয়েছি 3টা পেঁয়াজ আর একটা বড় টুকরার রসুন, এইগুলোই কিন্তু ব্যবহার করব এই তরকারিতে। তো চলুন তাহলে আগে এগুলো কেটে নিই। তো দেখুন পেঁয়াজ রসুন কাটা শেষ। এবার সাথে আমি কেটে নিয়েছি দুটো আর কি টমেটো। তো এবার পরবর্তী প্রসেসে পালা। এবার দেখে নেব মাংসটা কতটুকু ভাজা হলো। মাঝখানে একবার উল্টে দিয়েছি, তো আমি আবার একটু হলুদ করে দিচ্ছি। মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেওয়া যাবে। আর একটু ভাজা হবে, আরও মিনিমাম 5 মিনিট ভাজার জন্য লাগবে। তো আমি 5 মিনিট ওয়েট করবো। তো ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখুন এটা কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে আর এদিকে করবো কি মশলা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ রসুনগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে দেব টমেটো, এগুলো দিয়ে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখুন গ্রাইন্ডারে দেওয়া হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এবার এটাও ব্লেন্ড করে নেব। তো আমি লাইনটা দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব। সেকেন্ডে কিন্তু এরকম করে হয়ে যাবে।
দেখুন ব্লেন্ড করা শেষ। দেখুন কত সুন্দর করে মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব একটা পাত্রে। তো এদিকে দেখুন মাংসটাও হয়ে গেছে ভাজা। এবার আমি মাংসটাও তুলে নেব। এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি। দেখুন মাংস তুলে নিলাম। এবার রান্নাটা যেহেতু ফ্রাই প্যানে করবো ভাবছি, সেজন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা, তাই একটু টুকরো টুকরো করে 2-3 টুকরো করে দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হতে হতে আমি দিয়ে দেব আস্ত কিছু জিরা। এবার আমি এটা দিয়ে নেড়ে চেড়ে দেব। হালকা একটু চুলার আঁচটা বাড়িয়ে নেব। এবার আমি গ্রাইন্ড করে রাখার মশলার অর্ধেক মশলা এখানে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, মানে যতটুকু দরকার হয় ততটুকু। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এগুলো মিশিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দেব মশলাটা। এবার এখানে সামান্য পরিমাণে জল ইউজ করব। জলটা আমি সেই জল ইউজ করছি যেটা মশলা বাটার এসেছিলো, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছিলাম। তাতে কি হলো, মশলা যে ওখানে লেগেছিল সেই মশলাটুকু ধোয়া হয়ে জলটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেল। তো মশলাটা এবার শুকানোর জন্য ওয়েট করতে হবে, যাতে করে মশলা ভালো করে কষানো হয়ে যায়। দেখুন চুলার কিন্তু জল মোটামুটি করে আছে। আমি এখানে যেহেতু মরিচ ইউজ করে ফেলছি, এর আর কিন্তু তেমন কোনো মশলা দেবো না। চাইলে একটু হালকা জিরার গুঁড়ো দেওয়া যেতে পারে, আর আমি তাই হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচের মতো জিরার গুঁড়ো। এবার এই জিরার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। মশলা কষানো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যাতে করে এখান থেকে একটা তেল তেল ভাব উঠে আসে। দেখুন অনেকটা কিন্তু উঠে আসছে, আরও আসবে, মানে একদম এখানে জলটা শুকিয়ে তেলটা যখন মাখো মাখো হবে, তেল উঠে আসবে, তখনই কিন্তু অন্য প্রসেস করতে হবে। তো তখন এই মশলা ভালো করে কষানো হবে, আর পরবর্তীতে আমার ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ভিডিওটা না টেনে আমি এভাবে নেড়ে ছেড়ে দিয়ে ওয়েট করছি মশলাটা কষানো হওয়ার জন্য। এদিকে কিন্তু আমি গরম জল করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য, মানে এই রেসিপিটাতে দেওয়ার জন্য। আমরা সব কিছুতেই তরকারি বলি, মানে মাংসকে মাংসের তরকারি, তারপরে মনে করেন তরকারি রান্না করলে তরকারি বলি। যে জন্য যে আলাদা রেসিপি কি নাম সেটা আমি পরে বলবো, কিন্তু আপাতত তরকারি হিসাবেই চালিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনি অ্যাড করব না। চিনি অনেকে চিনি অ্যাড করে, লেবুর রস অ্যাড করে, কিন্তু আমি সেগুলো অ্যাড করব না। আমি একদম সাদামাটাভাবেই রান্নাটা করব। তো দেখুন মোটামুটি করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলায়।
বোঝাই যাচ্ছে। তারপরে আরও 1 মিনিট ওয়েট করতে হবে। আমি এবার যেটা করব, এখানে এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মশলা যাতে আলু এবং মাংসের গায়ে ভালো করে লাগে সেইভাবে আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। সেভাবে ভালো করে ফ্রাই প্যান দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা ধরতে হবে। যাই হোক, এভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো দেখুন, মাংস আর আলুতে মশলা কিন্তু একদম এমন সুন্দর মাখো মাখো হয়েছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলা যাবে, কিন্তু এখন তো খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আলু কিন্তু এখনও গলে নাই, সেজন্য ঝোল দিয়ে এবং আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এবার আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো ফিরে আসছি 1 মিনিট পরে। এবার ফিরে এলাম। এবার দেখুন মোটামুটি করে আরও একটু মাখো মাখো হয়েছে। এবার যেটা করব, গরম জলটা এখানে দিয়ে দেব। বাবা, গরমটা বেশ গরম ছিল। আমি কিন্তু আর এখানে জল ইউজ করব না। এবার আমি আবারও ঢেকে দেব। এবার কিন্তু একটু বেশি সময় ঢাকতে হবে, 10-12 মিনিট এভাবে ঢেকে রাখতে হবে, যাতে মাংস তো ভাজা হয়ে গেছে, তারপরেও যাতে আর একটু গলে যায় এবং আলুটা যাতে গলে যায় তার জন্য অপেক্ষা করতে হবে। আর আমি যেহেতু ঝোল মাখো মাখো রাখবো, সেহেতু কিন্তু আর বেশি ঝোল দিলাম না। তো এবার আমি আঁচটা আর একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 10-12 মিনিট। তবে মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন কি সুন্দর একটা তেল তেল আভা চলে আসছে, দেখেন তেলের আবরণ এখানে উপর থেকে। আর আশা করি রেসিপিটা অসাধারণ হবে। চাইলে কিন্তু আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন এই রেসিপি। আর রেসিপির নামটা আমি শেষে বলে দেব। তো আপাতত তরকারি এবং রেসিপি হিসাবে চালিয়ে দিচ্ছি যে এটা কী রান্না করলাম, সেটা শেষমেশ রান্না যখন হয়ে যাবে তখন আমি বলে দেব। আর যেহেতু আপনাদের কিন্তু অলরেডি দেখিয়েছি যে চিকেনটা একটু লম্বা সরু করে কাটা হয়েছে আলুর মতো করে, দেখুন। তো সেক্ষেত্রে তো অবশ্যই একটা এই রেসিপিটার একটা নাম আছে, আর আমি সেই নামটা আমি নিজে দিয়েছি এবং তার জন্য সর্বশেষ আমি এটা নামটা বলে দেব যে এটা এই রেসিপিটার কি নাম। তো এখন আবারও আমি ঢেকে দিচ্ছি। 12 মিনিটের ভিতরে কিন্তু মাঝে মাঝে এরকম ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। তো আবারও ফিরে এলাম রেসিপিটা নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আর এদিকে ভাতটা রেখে আমি মামানির জন্য জল গরম করলাম, খাবার জল। আর দেখুন কি সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ লাগছে রেসিপিটা। এদিকে দেখুন আলুও গলে গেছে, আর কিন্তু অল্প কিছু সময় পরেই কিন্তু এটা নামিয়ে নেওয়া যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমার 12 মিনিটে 6-7 মিনিট অলরেডি হয়ে গেছে। আর 2-3 মিনিট হলেই কিন্তু এটা নামিয়ে নেওয়া যাবে। তো আবারও সেই 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো তরকারিটা হয়ে গেছে। ওদিকে আমার মাম্মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। এখন এটা নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া, উপর থেকে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো আবারও।
হ্যাঁ মামাম আসছি আসছি, 1 মিনিট হয়ে গেছে বাবা। ওকে ঘুম পাড়ায় রেখে রান্নাটা শুরু করছিলাম, এখন ও উঠে গেছে। এবার দেখুন, এবার এটা নামানোর পালা। যেহেতু ওকে আমি যদি ধরতে যাই তাহলে তরকারিটা বেশি হয়ে যাবে, তো যার কারণে এখন কিন্তু নামিয়ে নিলাম। তো এই যে দেখুন কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। অবশেষে টেবিলে নিয়ে আসলাম। আর বন্ধুরা জানিয়ে রেখে, এটা হচ্ছে স্টিক চিকেন কারি। তো দেখুন কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।